একজন ফুটবল ফ্যান হিসেবে লম্বা সময় ধরে ব্রাজিলের খেলা পর্যবেক্ষণ করছি, তবে এরকম সিচুয়েশন খুবই কম এসেছে। ব্রাজিলের ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মাত্র একটা পূর্ণ ট্রেনিং সেশন তারা পাচ্ছে। তার উপর স্কোয়াড নিয়ে তো ফ্যানদের মধ্যে রয়েছে ব্যাপক হতাশা। নেইমারের না থাকা থেকে শুরু করে একাধিক পজিশনে মানসম্মত প্লেয়ারকে না ডাকা, তার উপর বিশ্বকাপের আগে এখন পর্যন্ত নিজের পূর্ণাঙ্গ স্কোয়াডটাই পরিপূর্ণ করতে পারেননি কার্লো আনচেলত্তি। তিনি এখনও তার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তার উপর ইনজুরি তো ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যাই। এরকম একটা বাজে সিচুয়েশনে ব্রাজিল খেলতে চলেছে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা স্কোয়াড এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আলোচনা করবো, এর পরবর্তী ভিডিওতে আমরা প্রিভিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়ে অনেকেরই কিন্তু অনেক ধরনের অভিযোগ ছিল, বিশেষ করে লাস্ট টেনিয়রে এর্নান্দো রদ্রিগেজের আন্ডারে ব্রাজিলের যে ফেডারেশনটা ছিল সেখানে নানা দুর্নীতি এবং অন্যান্য সমস্যা নিয়ে তো আমরা সবাই পরিচিত। তবে নতুন প্রেসিডেন্ট শামির সাউদ এই পজিশনে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একের পর এক ব্যাঙ্গার উপহার দিচ্ছেন। স্পেশালি বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতির জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করেছে। তারা ফ্রান্স এবং ক্রোয়েশিয়া দুটি বড় বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে। তারপর মিশর এবং পানামার বিপক্ষে তো তারা ম্যাচের আয়োজন করছেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কোচ এবং প্লেয়ারদের মধ্যে। প্রথমত যে জিনিসটা নিয়ে কথা বলতেই হয়, ব্রাজিলের ফুটবল ইতিহাস অনেক লম্বা, একটা স্বর্ণালী ফুটবল ইতিহাস তাদের, কিন্তু এরকম সিচুয়েশন খুবই কম আছে। ব্রাজিল বিশ্বকাপ খেলতে চলেছে, মাত্র কিছুদিন বাকি। এখন পর্যন্ত ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজের স্কোয়াড সম্পর্কে কতটুকু স্পষ্ট আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপর ফ্রান্সের মতো একটা দলের বিপক্ষে ব্রাজিল মাত্র একটা পূর্ণাঙ্গ ট্রেনিং পাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনতে পাচ্ছেন, একটা পূর্ণাঙ্গ ট্রেনিং। ব্রাজিল তাদের 3টা পূর্ণাঙ্গ ট্রেনিং করার কথা। প্রত্যেকটা ম্যাচের আগে তারা 3টা পূর্ণাঙ্গ ট্রেনিং করে থাকে, আর শেষ ট্রেনিংটাতে আমরা সাধারণত একাদশ সম্পর্কে ধারণা পাই। অরল্যান্ডো সিটিতে ব্রাজিল তাদের প্রথম ট্রেনিং সেশনে 15 জন প্লেয়ারকে নিয়ে একটা ট্রেনিং করেছে, যেটাতে এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ একাদশী তিনি তৈরি করতে পারেননি। ব্রাজিলের ফার্স্ট ট্রেনিং সেশন কিন্তু মিস করেছেন অনেকেই, লিস্টটা কিন্তু অনেক বড়। এনরিক, মার্তিনেল্লি, হুগো সৌজা, দানিলো, কাইকি, ওয়েসলে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এবং ভিনিসিয়াসের মতো দুজন প্লেয়ার ব্রাজিলিয়ান জাতীয় দলের মূল ট্রেনিং সেশনের প্রথমটাই মিস করেছেন। সেকেন্ড ট্রেনিং সেশনে তারা যোগ দিতে চলেছেন, তবে এই ট্রেনিং সেশনে ব্রাজিল পাচ্ছে না জেনিতের 2 তারকা ডগলাস সান্তোস এবং লুইস এনরিকেকে। দুইজনই কিন্তু ফ্লাইট সংক্রান্ত বিভিন্ন জটিলতায় প্রথম 2টো ট্রেনিং সেশন মিস করছেন। অর্থাৎ ব্রাজিল তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড পাচ্ছে তাদের মাত্র একটা ট্রেনিং সেশনের জন্য। কার্লো আনচেলত্তি তার পূর্ণাঙ্গ একাদশ তৈরির জন্য মাত্র একটা ট্রেনিং সেশন পাচ্ছেন। এরকম সিচুয়েশন আসলে ব্রাজিলিয়ান ফুটবলে একটা রেয়ার ঘটনা। এবার এই ভিডিওটার মূল টপিকে আসা যাক, স্কোয়াড নিয়ে কথা বলা যাক। দেখুন, ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, স্কোয়াডে কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী চিন্তাভাবনা করেছেন কার্লো আনচেলত্তি, আর এই সম্পর্কে কিন্তু ফ্যানরা যথেষ্ট ক্ষুব্ধ। প্রথমত, বিশ্বকাপের আগে যেহেতু সময় এখন খুবই কম আছে, আমরা আশা করেছিলাম যে কার্লো আনচেলত্তি বিশ্বকাপের একাদশটার উপরই বেশি জোর দেবেন এবং বিশ্বকাপের যে স্কোয়াড হবে সেই অনুযায়ী দলটা সাজানোর চেষ্টা করবেন। কিন্তু তিনি একাধিক পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করেছেন তার লাস্ট কলাপেও। তার উপর ইনজুরির কারণে সমস্যা তো বেড়ে গিয়েছে। আমরা যদি স্কোয়াডটার দিকে তাকাই, গোলকিপার হিসেবে অ্যালিসন, বেনতাম এবং এডারসন ডাক পেয়েছিলেন। অ্যালিসন ইনজুরির কারণে এই যে কলাপ আছে সেখান থেকে ছিটকে গিয়েছেন, তার জায়গায় হুগো সোজাকে ডাকা হয়েছে। ডিফেন্ডারদের মধ্যে মার্কিনোস, গ্যাব্রিয়েল, ব্র্যামার, দানিলো সান্তোস, ইভানেজ এবং লিও পেরেরা। এখানে ফার্স্ট ট্রেনিং সেশনে মার্কিনোস কিন্তু তার মাসেলে যথেষ্ট ডিসকমফোর্ট ফিল করছে। সম্ভবত সে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে না। তারপরও দেখা যাক শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত আসে, কিন্তু ব্রাজিলের জন্য এই সংবাদটা একদমই ভালো না। তারপর ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন গ্যাব্রিয়েলের ছিটকে যাওয়ার কারণে কিন্তু ব্রাজিলের ডিফেন্সে সেরা 2জন তারকা ইতিমধ্যে তারা মিস করছে। এডার মিলিটাও তো ইতিমধ্যে ইনজুরির মাধ্যমে বাইরে আছেন। চিন্তা করে দেখুন, একটা ডিফেন্সের 3জন সেরা তারকা যখন বাইরে থাকেন, তখন সেই ডিফেন্স থেকে আসলে আউটপুটটা আসবে কীভাবে? ব্রাজিল আসলে এই সিচুয়েশনটাতে খুবই বাজে একটা অবস্থাতে পড়ে গিয়েছে। আর যাদের সাইড ব্যাক হিসেবে ডাকা হয়েছে তাদের মধ্যে ছিলেন ওয়েসলে, ডগলাস সান্তোস এবং অ্যালেক্সান্দ্রো, যার মধ্যে অ্যালেক্সান্দ্রো ইনজুরির কারণে বাদ পড়েছেন, যেটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার ছিল, বিকজ সে অনেক বেশি ইনজুরি প্রবণ একজন প্লেয়ার। এবং ডগলাস সান্তোস এখন পর্যন্ত দলে যোগ দিতে পারেননি। ওয়েসলি আপাতত দলের একমাত্র সাইড ব্যাক। সিচুয়েশনটা এতটাই খারাপ। ডিফেন্সের ক্ষেত্রে যদি আমি কথা বলি, আমার কাছে মনে হয়েছে এই কলাপটা কার্লো আনচেলত্তি রীতিমতো নষ্ট করলেন। কার্লো আনচেলত্তির কাছে সুযোগ ছিল, মিলিতাও, গ্যাব্রিয়েল এবং মার্কিনোসের মতো তারকারা যদি স্টার্ট না করতে পারেন তাহলে নতুনদের সুযোগ দেওয়া, আর এখানে নতুন নতুন তারকাকে স্টার্ট করানোর একটা বড় সুযোগ তিনি পেয়েছিলেন। কিন্তু তিনি বেছে নিলেন সেই ইভানেজ, দানিলো সান্তোস, লিও পেরেরাকে। দেখুন, লিও পেরেরা কিন্তু ফ্লামেঙ্গোর হয়ে ভালোই খেলছেন, সো জাতীয় দলে তার খেলাটা কিন্তু আমরা দেখার অপেক্ষায় থাকবো। সম্ভবত তিনি স্টার্ট করতে চলেছেন যদি মার্কিনিয়াস শেষ পর্যন্ত জাতীয় দলে স্টার্ট করতে না পারেন। ব্রেমারকে জাতীয় দলে দেখার কিন্তু অনেক বড় একটা সুযোগ আমরা পেয়েছি। দেখা যাক ব্রেমার জাতীয় দলে সে পারফরমেন্সটা করতে পারে কিনা। কিন্তু যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে দানিলো সান্তোস, যে কিন্তু বেঞ্চে বসে সময় কাটাচ্ছে, রীতিমতো রিটায়ারমেন্ট পিরিয়ড কিন্তু সে পার করছে। দেখুন, ফার্নান্দো দিনেজ যখন ব্রাজিলের কোচ হয়ে এসেছিলেন তখনও কিন্তু এই ড্যানিলোকে কলাপ করা হয়েছিল। ড্যানিলো তখন 2022 বিশ্বকাপের
জাস্ট ধরেন কয়েক মাস পরেই বলেছিলেন যে পরবর্তী বিশ্বকাপে আমি খেলবো কিনা এই নিয়ে কোনো নিশ্চয়তা নেই, কেননা ড্যানিলো নিজেও জানে যে তার অবস্থা বর্তমানে কি, সে তার ক্যারিয়ারের শেষ লগ্নে চলে এসেছে। আর এই বছরের বিশ্বকাপের পরে কিন্তু সে রিটায়ারমেন্টও চলে যাবে এবং কোচিংয়ের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ এরকম একজন প্লেয়ারকে কার্লো আনচেলত্তি বয়ে নিয়ে যাচ্ছেন এই কারণে যে ড্যানিলো একাধিক পজিশনে খেলতে পারে। এই লজিকটা আসলে বোঝার মতোই না। একটা আনফিট প্লেয়ার, একটা প্লেয়ার যে বেঞ্চে বসে সময় কাটাচ্ছে, তাকে যদি কলাপ করা যায় তাহলে নেইমারকে কেন কলাপ করা যাবে না? নেইমার 100% ফিট আছেন, তার একমাত্র সমস্যা হচ্ছে সে এখনও ম্যাচের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না এবং টেকনিক্যাল কিছু ইস্যু দেখা যাচ্ছে, টিমের জন্য একটা বোঝার মতো হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আসলে আপনি এতই গুরুত্ব দেন তাহলে ড্যানিলো কীভাবে আছে? সো এখানে কিন্তু হিপোক্রেসি আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর ইভানেসের ক্ষেত্রে যদি আমি বলি, ব্রাজিলের একাধিক প্লেয়ার আছেন যারা নিজেরাও জানেন যে তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন। তারা হয় অনেকেই সৌদি প্রিমিয়ার লিগে চলে গিয়েছেন, কিংবা তারা নিজেরাও ক্যারিয়ারের ব্যাপারে খুব বেশি সিরিয়াস না। নাহলে একজন প্লেয়ার ইউরোপের টপ লেভেল থেকে সে সৌদিতে কেন যাবে? এরকম একজন প্লেয়ারকে কলাপ করা জাস্ট হাস্যকর। কার্লো আনচেলত্তি এটাই বলেছেন যে তিনি ইভানেজের খেলা পর্যবেক্ষণ করতে চান, বাট কোয়েশন হচ্ছে সামনে বিশ্বকাপ, আপনি এমন একজন প্লেয়ার প্রয়োজন যে ফিউচারে আপনাকে সার্ভ করতে পারে, এমন একজন প্লেয়ার প্রয়োজন যে লম্বা সময় আপনাকে সার্ভিস দিতে পারে। সেক্ষেত্রে নতুন প্লেয়ারদের কেন কলাপ করা হলো না? সো ডিফেন্সের ক্ষেত্রে আমার এটাই মনে হয় যে ব্রাজিলের ডিফেন্স বিশ্বকাপে মোটামুটি ভালোই হবে যদি গ্যাব্রিয়েল মার্কিনেস এবং মিলিটাওকে পাওয়া যায়। তবে এই ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স প্রচণ্ড রকম ভোগাতে চলেছে, ব্রাজিল মাল্টিপল গোল হজম করবে। ব্রাজিলের অবস্থা কেমন হবে সেটা নিয়ে আসলে পরবর্তী প্রিভিউতে আলোচনা করব। নেক্সট, সাইড ব্যাক পজিশন। মাত্র 3জন সাইড ব্যাক তিনি কলাপ করেছেন, যার মধ্যে রাইট ব্যাকে একমাত্র ওয়েসলি আছে, সে ইনজিয়ার্ড হলে ড্যানিলেসের অপশন নেই। মানে এইরকম একটা সিচুয়েশন ব্রাজিল ফুটবল কবে শেষ পর্যন্ত ফেস করেছে আপনি চিন্তা করে দেখুন তো। আসলে ব্রাজিলে কি আসলে তারকার কমতি আছে? অবশ্যই না। ব্রাজিলের অলিতে গলিতে, ব্রাজিলের ছোটো ছোটো চ্যাম্পিয়নশিপে অনেক অনেক তারকা আছে, কিন্তু তাদেরকে খুঁজে আনার ব্যাপারে কোচরা একদম সিরিয়াস না। আর লেফট ব্যাকের ক্ষেত্রে ডগলাস সান্তোস এবং ব্রাজিলিয়ান কোচরা এই জিনিসটাও বোঝেন না যে কিছু কিছু প্লেয়ার ইঞ্জুরি প্রোন হয়, তাদের উপর ভরসা আপনি রাখতে পারবেন না। আপনার কলাপ হওয়া উচিত দীর্ঘমেয়াদী, আপনি লম্বা সময় যে প্লেয়ারটার উপর ভরসা রাখতে পারেন তাকে কলাপ করা উচিত। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলে এটা খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আপনি আর্জেন্টিনা দলে দেখে দেখুন, পাউলো দিবালার মতো একজন প্লেয়ার, যেহেতু সে ইঞ্জুরি প্রোন, সে কিন্তু রেগুলার ম্যাচ খেলে না, একদমই রেগুলার ম্যাচ খেলে না এবং কলাপ পায় না, বিকজ সে ইঞ্জুরি প্রোন। ব্রাজিলের ইঞ্জুরি প্রোন প্লেয়াররা কারা কারা? ভ্যান্ডারসন খুব বেশি ইঞ্জুরি প্রোন একজন প্লেয়ার। কাইও হেনরিক, সে 2022 বিশ্বকাপের আগে সে ইঞ্জুরি শিকার হয়েছিল, যখনও তাকে নিয়ে কলাপের ব্যাপারে কথাবার্তা চলছিল। সো এরকম একজন প্লেয়ার আসলে ব্রাজিল জাতীয় দলকে কতটুকু সার্ভ করবে? দানিলো আলেকজান্দ্রো, আরও 2জন প্লেয়ার খুব বেশি ইঞ্জুরি প্রোন, তারপর তারা তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, কিন্তু তাদেরকে কলাপ করতেই হবে। মিডফিল্ড, ব্রাজিলিয়ান কোচরা সে ফার্নান্দো দিনিস থেকে শুরু করে রামন মেনেজেস, তারপরে আসলেন ডোরিভাল জুনিয়র, বর্তমানে কার্লো আনচেলত্তি, এই 4জন কোচ একটা জিনিসের উপর ক্লিয়ারলি নিজেদের একটা দৃষ্টি দিয়ে দিয়েছেন যে তারা 4-2-4 ফরমেশনে খেলবেন। রিজন অনেক বেশি অ্যাটাকার আছে, কিন্তু মিডফিল্ড ছাড়া আধুনিক ফুটবল আসলে খেলা যায়? আমরা যদি টপ প্লেয়ার আন্দ্রে সান্তোস এবং ক্যাসেমিরো এই 2জনকে সরিয়ে দিই, ব্রাজিলের মিডফিল্ড আসলে একদম জঘন্য মিডফিল্ড। এই মিডফিল্ডে ক্রিয়েটিভিটি বলতে কিছুই নেই, আর তার উপর ডিফেন্সিভলিও খুব বেশি ভালো প্লেয়ার কলাপ করা হয়নি। আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো 2জনকে সরিয়ে রাখলাম বিকজ তারা বিশ্বকাপে স্টার্টারও হতে পারে। গ্যাব্রিয়েল সারা ভালো খেলছে গালাতাসারের হয়ে, তাই তাকে কলাপ করা হয়েছে, বাট আমার সন্দেহ রয়েছে যে কতটুকু সার্ভ করতে পারবে। দেন দানিলো অলিভেরা, এই প্লেয়ারটাকে কলাপ করা হয়েছে, অনেক লম্বা সময় কিন্তু ইউরোপে খেলেছিল, এখন ব্রাজিলে ফিরে আসছে। আমি একটা কথা বলবো, যদি কোনো কোচের এইটার দৃষ্টি থাকে যে আমি আরও লম্বা সময় কোচ হিসেবে থাকবো, আমার এমন প্লেয়ার তৈরি করা প্রয়োজন যারা এই বিশ্বকাপে সার্ভ না করলেও পরের বিশ্বকাপে সার্ভ করবে। অন্ততপক্ষে এমন প্লেয়ার তো প্রয়োজন যারা বিশ্বকাপে সার্ভ করতে পারবে, সেখানে দানিলোর মতো প্লেয়াররা আসলে দীর্ঘমেয়াদে সার্ভ করতে পারবে না। এবং ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট যেহেতু ব্রাজিল জাতীয় দলে নেই, তাই ফাবিনাকে কলাপ করা হয়েছে। এখন যে ব্যাপারে কথা বলবো, এডারসনের সামান্য কিছু ইঞ্জুরি ছিল, তাই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে এডারসন কিন্তু ফিট ছিল এবং সে কিন্তু ক্লাবে ফিরে এসেছিল। সো এটাও কিন্তু অনেকটা টেকটিক্যাল ডিসিশনই। ব্রাজিলের যে মিডফিল্ড আছে, এই মিডফিল্ডে কারা কারা বাদ পড়েছেন এই লিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন কার্লো আনচেলত্তির উপর ফ্যানরা এত বেশি ক্ষুব্ধ। বাদ পড়েছেন ব্রানো বিদান, ওয়াট আ প্লেয়ার। সান্তোসের সেই নেইমারের ম্যাচটা দেখার সময় আমি তার ব্যাপারে অনেকটাই পর্যবেক্ষণ করি, এক্সেলেন্ট একজন প্লেয়ার। এই ধরনের প্লেয়ার ব্রাজিল নেক্সট কবে পাবে সন্দেহ আছে। খুব ভালো মিডফিল্ডটাকে সে কন্ট্রোল করতে পারে। দেন আমরা যদি কথা বলি ম্যাথিউস পেরেরা, লম্বা সময় ধরে সে কিন্তু ভালো খেলছে, তাকে বাদ দেওয়া হলো। ব্রাজিলিয়ান লিগের সবচেয়ে সেরা মিডফিল্ডারদের মধ্যে সেই ছিল, কিন্তু তাকে ডাকাই হচ্ছে না। তারপর আন্দ্রেস পেরেরা, লুকাস পাকেতা, এত বেশি ক্রিয়েটিভ প্লেয়ার যদি আপনি বাদ দেন তাহলে অ্যাটাকের সেই ক্রিয়েটিভিটিটা আসবে কোথা থেকে? ভিনিসিয়াস যদি বল না পায়, ভিনিসিয়াস গোল করবে কোথা থেকে? সো কিছু বলার নেই। অ্যাটাকে যদি আসে এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র এবং জোয়া পেদ্রো। রায়ানও কিন্তু তার মাসেলে যথেষ্ট ডিসকমফোর্ট ফিল করেছে ফার্স্ট রানিং সেশনে, সো তাকেও কিন্তু ফ্রান্সের বিপক্ষে স্টার্ট করা হবে কিংবা অপরচুনিটি দেওয়া হবে বলে মনে হচ্ছে না। দেখুন, এই স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই স্কোয়াডে কোয়ালিটির ব্যাপক ঘাটতি রয়েছে। আমি ব্রাজিলে এরকম কোনো সিচুয়েশন দেখিনি যে বিশ্বকাপের আগে ব্রাজিল এমন একটা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে মাত্র মিডফিল্ডার আছে 5জন, মাত্র 5জন মিডফিল্ডার। অবাক করা ঘটনা, মানে কি চলছে এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করা উচিত। সেই দিনিস থেকে শুরু করে রামন ম্যানেজার্স থেকে শুরু করে সেই 4-2-4 ফরমেশনকে সবাই খেলিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বলে দিচ্ছে এভাবে করো, তাহলে কোচরা এভাবে করছে। কারণ আনচেলত্তি যেন ফুটবল ফেডারেশনের কথা আসলে কপি করছে। আসলে রদ্রিগো কাইতানোর প্রভাব কি খুব বেশি?
আর এই বিশ্বকাপে যদি ব্রাজিল ভালো কিছু করতে না পারে, যদি এরকম একটা স্কোয়াড নিয়ে যায়, তারা হয়তো রাউন্ড অফ 16 থেকেই বাদ পড়ে যাবে। এই বিশ্বকাপ কিন্তু অনেক লম্বা বিশ্বকাপ, সেখানে কিন্তু রাউন্ড অফ 32 যুক্ত করা হয়েছে। সো রাউন্ড অফ 16 থেকে হয়তো ব্রাজিল বাদ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি নেক্সট বিশ্বকাপের সুযোগ পাবেন না, তার কন্ট্রাক্ট এখানে শেষ হয়ে যাবে। আবারও আমরা নেক্সট 2023 বিশ্বকাপে ব্রাজিলিয়ান কোচের আন্ডারে ব্রাজিলকে খেলতে দেখবো। সো আমি জানি না কার্লো আনচেলত্তি কী করছেন। দেখুন, আমরা কেউ কিন্তু কার্লো আনচেলত্তির চেয়ে বেশি ফুটবল বুঝি না, কিন্তু এই সিচুয়েশনগুলো দেখলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় সিচুয়েশনটা কিন্তু ভালো না। আর আমরা ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে যে রেজাল্ট দেখবো, তখনই বুঝে যাবে যে ব্রাজিলিয়ান ফুটবলের অবস্থা কতটা বাজে। সো এই হচ্ছে স্কোয়াড নিয়ে আমার সম্পূর্ণ ধারণা। লাস্ট যে ব্যাপারে কথা বলবো সে হচ্ছে নেইমার জুনিয়র। দেখুন, এই ব্যাপারে আমরা একটা নিশ্চয়তা এখন দিতেই পারি যে কার্লো আনচেলত্তি নেইমারকে বিশ্বকাপের জন্য একদম কনসিডার করছেন না, তাকে এখন আমরা লিস্টের বাইরে রেখে দিতে পারি। কার্লো আনচেলত্তি বারবার একটাই কথা বলছেন, 100% ফিট না, 100% ফিট না, 100% ফিট না। মানে এরা দ্বারা আপনি কী বোঝাতে চাইছেন? নেইমার রেগুলার ম্যাচ খেলছে, সে কিন্তু তার ফিটনেসের সম্পূর্ণ 100%ই আছে। তার সমস্যাটা কোন জায়গায়? নেইমারের খেলা দেখলে আপনি বুঝতে পারেন সে কিন্তু গোলও করছে, অ্যাসিস্টও করছে। সমস্যাটা কোন জায়গায়? সে টিমের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে, মিস পাসেস করছে, কিংবা টেকনিক্যালি ম্যাচের সাথে খুব বেশি এখনও জড়িয়ে যেতে পারেনি। কিন্তু সে তার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তার বয়স হয়েছে, সে তো আর আগের মতো প্রোডাক্টিভিটি দিতে পারবে না। প্রাইম নেইমার তো আর আবার ফিরে পাওয়া যাবে না। সো কার্লো আনচেলত্তি চাইছেন কি? খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি, কার্লো আনচেলত্তি তার তরুণ তারকাদের উপরে বেশি ভরসা রাখছেন এবং প্রবাবলি নেইমারকে তিনি লিস্টের বাইরেই রাখছেন। কোনো একটা অলৌকিক কিছু ঘটে না গেলে নেক্সট যে 18 মেতে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করা হবে, সেখানে নেইমার থাকার সম্ভাবনা অনেক অনেক কম। এটাই আমাদের বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আর আসলে নেইমারের খেলার অবস্থাও এত ভালো না যে তাকে যেতে ধরে নিতেই হবে, যদিও আমরা সবাই আশাবাদী থাকবো। সো ওভারঅল হচ্ছে এই স্কোয়াডের সিচুয়েশন। আপনি বুঝতে পারছেন, ফ্রান্সের স্কোয়াডটার দিকে তাকালে বুঝতে পারবেন ব্রাজিলের অবস্থা কতটুকু খারাপ। শেভেলিয়ার, ম্যানিয়ন এবং সাম্বা 3জন গোলকিপারকে কলাপ করা হয়েছে। তার সাথে ডিগনে, গুস্তো, 2 হার্নান্ডেজ ব্রাদারকে কলাপ করা হয়েছে, কালুলু, কোনাটে, সালিভা এবং উপেমেকানো। মিডফিল্ডে কামাভিঙ্গা, অ্যাঙ্গেলো কান্তে। এই প্লেয়ারটা নিয়ে আমি কথা বলেছিলাম যে ফ্রান্সের মিডফিল্ডে নানা সমস্যা রয়েছে। সো অ্যাঙ্গেলো কান্তে থাকলে সেই সমস্যাগুলো খুঁজে পাওয়া যাবে না আসলে। তারপর কোনে, রাবিয়ত, চুয়ামিনি এবং জাইরে এমরি। অসাধারণ একটা মিডফিল্ড, অনেক তরুণ, এক্সপিরিয়েন্স একটু কম আছে। আর এই মিডফিল্ডটাকে হয়তো ব্রাজিল ইউজ করতে পারতো, কিন্তু কার্লো আনচেলত্তি কী করেছেন তিনি নিজেও জানেন না। সম্ভবত এই মিডফিল্ডটা যদি 3জনকেও আমরা চুজ করতে চাই, কামাভিঙ্গা, চুয়ামিনি কিংবা জাইরে এমরি, 3জনও যদি খেলে, ব্রাজিলে আসলে মিডফিল্ড কন্ট্রোল করা অনেক ইম্পসিবল হয়ে যাবে। এর আগে আছে অ্যাকিলো চুয়ে, রায়ান শেরকি, ডেম্বেলে, দেজিরে দুয়ে, একেডিকে, কলোমুয়ানি, এমবাপ্পে, অলিসে এবং থোরাম। এক্সেলেন্ট একটা স্কোয়াড। নেক্সট আমরা ফ্রান্স এবং ব্রাজিলের প্রিভিউ নিয়ে আলোচনা করবো, সেখানে আমরা এই নিয়ে আলোচনা করবো। সো আমি একটা কথা বলতেছি, আমরা আশা অনেকটাই কম রাখবো। একটা ড্র কিন্তু ব্রাজিলের জন্য অনেক বড় কিছু হতে পারে। আর স্কোয়াডে কিন্তু সমস্যার উপর সমস্যা, তারকাদের মধ্যে আসতে পাও কিন্তু মিস করেছে। সো এটা হচ্ছে আমার মতামত। আমি স্কোয়াড নিয়ে ইনস্ট্যান্ট ভিডিও বানাতে চাই না, বিকজ আরও অনেক চেঞ্জেস হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আলেকজান্দ্রো কিন্তু বাদ পড়েছে, তার জায়গায় কাইকে ব্রুনো কলাপ পেয়েছে, সেটা মোটামুটি একটা ভালো চয়েস ছিল। গেব্রিয়াল কিন্তু বাদ পড়েছে, এলিসন বাদ পড়েছে, তার জায়গায় ডাক পেয়েছেন হুগো সুজা। সো ব্রাজিলের যে স্কোয়াডটা সেটাই আসলে বিশ্বকাপের আগ পর্যন্ত নিশ্চয়তা নেই। সম্ভবত বিশ্বকাপে ব্রাজিল এই ধরনের একটা স্কোয়াড পাচ্ছে, খুবই নিম্নমানের একটা স্কোয়াড পাচ্ছে। যদি কার্লো আনচেলত্তি এই ধরনের যে ট্রেন্ডটা সেটাকে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে ইনজুরি আরও সমস্যা বাড়িয়ে দেবে। সো বিশ্বকাপে আসা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যায় কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত এই বাজে একটা স্কোয়াড থেকে ভালো রেজাল্ট আনতে পারেন কিনা, তাহলে কিন্তু আশা বেঁচে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।